আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় সহযোদ্ধারা, সারা দেশ থেকে যারা দেখছেন এবং এই কঠিন দুঃসময়ে দাঁড়িয়ে যারা আন্দোলন সংগ্রাম করছেন, রাস্তায় মিটিং মিছিল করছেন, আপনাদের উদ্দেশ্যে আমার দু একটি কথা, যেটা কুমিল্লার মিছিলের পরেই আমার কাছে মনে হয়েছে এগুলি আসলে না বললেই নয়। আমি মনে করছি যে শুধু আবেগ দিয়ে রাজনীতি করলে হবে না। আবেগের পাশাপাশি অনেক ধরনের বাস্তবতা আমাদেরকে মেনে নিয়ে পথ চলতে হবে। এই মুহূর্তে যারা সারা দেশে মিছিল করছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চিন্তা এক ধরনের হয়, যারা দূর থেকে আপনাকে উৎসাহ দিচ্ছে তাদের আচরণটা আরেক রকম হয়। আপনি যে মিছিলটাতে অংশগ্রহণ করছেন এটাই কি শেষ মিছিল? এরপর কি আমাদেরকে আন্দোলন আর করতে হবে না? নিশ্চয়ই আজকে বা আগামীকালকে বা পরের দিন এই মিছিলগুলোই আমাদের জীবনের শেষ মিছিল নয়। যত দিনেই লাগুক এই আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে। তো আমরা যদি এই আন্দোলনগুলি চালিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে টিকে থাকতে হবে। এখন আমরা নিজেরা যে সাহসী এটা দেখানোর জন্য অথবা আবেগ থেকে, ভালোবাসা থেকে, আমরা অনেক সময় খেয়াল করছি আমাদের ছোট কর্মীরা অথবা নেতারা একটা মিছিল লাইভে দিয়ে দেয়। তো এই মিছিলগুলা লাইভে দিলে হ্যাঁ হয়, সারা দেশের নেতাকর্মীরা উজ্জীবিত হয়, সাহস বাড়ে, এটা ঠিক। তবে আমাদের ক্ষতিটাও অনেক বেশি হয়ে যায়। তারাই সবচেয়ে বড় বিজেতা যারা যুদ্ধে তার সৈনিককে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত করে জয়লাভ করে। এটা মনে রাখতে হবে। ওই বীররাই সবচেয়ে বড় বীর যারা তার সহযোদ্ধাদেরকে কম ক্ষতিগ্রস্ত করে যুদ্ধে জয়লাভ করতে পারে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, কারো কথা না শুনে আপনারা যারা সারা দেশ থেকে মুহূর্তে মিছিলগুলোতে ঝাঁপিয়ে পড়ছেন অবশ্যই অবশ্যই লাইভে দিবেন না। যারা মিছিলগুলো আয়োজন করছেন অবশ্যই মিছিলে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রাখবেন, আনালে মিছিল করার দরকার নাই। অনেক অনেক নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হবে, এটা ভেবে দেখার জন্য আমি বিনয়ের সাথে আমাদের সারা দেশের সকল নেতাকর্মীদেরকে অনুরোধ রাখবো। সমস্ত নেতাকর্মী সহযোদ্ধারা মিছিলে যাচ্ছে, আমরা সবার আগে তাদের নিরাপত্তাটাকে প্রায়োরিটি দিতে চাই। আমি চাই সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত করে কিভাবে আমরা এই লড়াইটা লড়তে পারি। এটা শুধু আবেগের লড়াই নয়, এখানে বুদ্ধি, মেধা, কৌশল নিয়ে সেই লড়াইটা করতে হবে বলে আমি মনে করি। আমি বা আমরা একেবারে সারা জীবন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, এমন ভাবার কোনো কারণ নাই যে আমরা মানুষকে প্রত্যেকদিন কষ্ট দিয়েছি। এমন ভাবার কোনো কারণ নাই যে আমরা খুন খারাপি করেছি, চুরি ডাকাতি ছিনতাই করেছি। না, করি নাই। আমরা ঘর ছেড়েছি যখন দেখেছি আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা বিপদে পড়ে গেছে, গোটা বাংলাদেশ অস্থিতিশীল হয়ে গেছে, গরিব মানুষগুলোর জীবনের কোনো গ্যারান্টি, কোনো নিরাপত্তা নাই। আমরা ঘর আমাদের ব্যক্তিগত লাভ বা লসের কারণে ছাড়ি না, এটা নিশ্চিত থাকেন। আমার ব্যক্তিগত কোনো খারাপ আচরণের কারণে ঘর ছাড়ি নাই। ঘর ছেড়েছি দলকে ঐক্যবদ্ধ করার জন্য। ঘর ছেড়েছি, হ্যাঁ, আমাদের ইসলামের ইতিহাসে এরকম আছে যে যুদ্ধে অনেক সময় কৌশল পরিবর্তন করতে হয়। আপনারা যারা ইসলামের ইতিহাস জানেন পড়ে দেখেন যে কিভাবে স্থানান্তরিত হয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে নতুন করে শক্তি বৃদ্ধি করে, সৈন্য তৈরি করে, তারপরে আবার বিজয়ের বেশে কিভাবে ফিরে আসতে হয়, এটা ইসলামের ইতিহাসে আছে। আমি বিস্তারিত বলতে চাই না, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আমরা যারা ঘর ছেড়েছি আমাদের উদ্দেশ্য দলকে তৈরি করা, ঐক্যবদ্ধ করা, নতুন সোলজার তৈরি করা। আমরা যে যুদ্ধটিতে আছি এটা শুধু কর্মীদের একার লড়াই নয়, বরং আমি মনে করি আমাদের যে সমস্ত সহযোদ্ধারা পারবেন মিছিলে যাবেন, যারা পারবেন না, অর্থনৈতিকভাবে যারা মিছিল করছে তাদের পাশে দাঁড়াবেন। যারা তাও পারছেন না, এই মিছিলগুলো সারা দেশে প্রচার করবেন, প্রত্যেকটা ঘটনা সামনে তুলে নিয়ে আসবেন।
গণমানুষকে আমাদের এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। আপনার অঞ্চলের প্রত্যেকটা মানুষকে ফোন করে করে বুঝাবেন দেশের কি অবস্থা, কিভাবে আমাদেরকে এই দেশের মুক্তির জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ে নামা উচিত। আওয়ামী লীগের এরকম ডজন ডজন জাতীয় নেতা রয়েছে যারা জানে কিভাবে দুঃসময় আন্দোলন করতে হয়। আওয়ামী লীগে এরকম ডজন ডজন বুদ্ধিমান মানুষ আছে যারা কৌশল নিয়ে কিভাবে আন্দোলন করতে এটা খুব ভালো করে জানে। কাউকে ছোট ভাবার কোনো কারণ নাই। আপনি খুব ভালো আন্দোলন বুঝতেছেন, এখনই এটা করতে হবে, এখনই এটা করতে হবে না। আমার আপনার চেয়ে আরো অনেক ভালো বোঝা বিরোধী দলে শত শতবার রাজনীতি ফেস করার মতো নেতা আওয়ামী লীগে আছে। ওনারা বুঝে কিভাবে কোন ফর্মুলায় কোন কৌশলে আন্দোলন করতে হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমি আপনাদের আবেগকে শ্রদ্ধা জানাই, কিন্তু এটাও বোঝার চেষ্টা করতে হবে শুধু আবেগ দিয়ে এই বড় ধরনের আন্দোলন করা কঠিন। এখানে অবশ্যই কৌশলী হতে হবে, নেতাকর্মীদের ক্ষতি যেন কম হয়। একটা সময় আমি দেখেছি যে আওয়ামী লীগের যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে ওইখানে কর্মী, সমর্থক, এলাকার সাধারণ মানুষ, মুদি দোকানদার, পানের দোকানদার, চায়ের দোকানদার, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, কামার, কুমার, জেলে, শিক্ষক, সকল মানুষের সাহায্য নেওয়া হতো। আমাদের সরকারের শেষ দিকে এসে এটা আমি নিজেই দেখলাম যে আমাদের দলটা প্রত্যেকটা এলাকায় 10-12টা মানুষের পকেটে চলে গেছিল। আওয়ামী লীগের একটা প্রোগ্রাম হবে, ওই 10 নেতা টাকা দিবে। আওয়ামী লীগের একটা খাবারের আয়োজন, ওই 10 নেতার টাকা। আওয়ামী লীগের একটা সুবিধা পেয়েছে, ওই 10 নেতা নেবে। এইগুলি করে আমরা আওয়ামী লীগকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে এসেছিলাম। আওয়ামী লীগ ওটাই সৌন্দর্যের আওয়ামী লীগ ছিল যখন একসাথে স্কুল মাঠে বসে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে দিয়ে সবাই দলটাকে অর্গানাইজ করেছে। আমি সত্যি কথা বলছি এবং ভেবে বলছি, ওই আওয়ামী লীগটাই সবচেয়ে শক্তিশালী ছিল যখন সকল মানুষের অংশগ্রহণ ছিল আওয়ামী লীগে। তো আমরা যেন আমাদের এই আন্দোলনে শুধু যেন এটা মনে না করি যে এটা আমাদের নেতাদের আর আমাদের কর্মীদের লড়াই। নো, এই আন্দোলনে মসজিদের ইমামকে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের মনা, মুক্তিযুদ্ধ মনা, 71 মনা শত শত মানুষ আছে, তাদের বুদ্ধি, পরামর্শ, মতামত নিতে হবে। এই আন্দোলনের সফলতা, চূড়ান্ত সফলতা আনতে গেলে, এটা আমার পার্সোনাল মতামত, আমি মনে করছি আমার এলাকার রিক্সাওয়ালা, আমার এলাকার চায়ের দোকানদার, আমার এলাকার পানের, আমার এলাকার শ্রমিক, প্রত্যেকটা মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। এটা যেন শুধু আওয়ামী লীগের আন্দোলন না হয়, এই আন্দোলন গোটা বাংলাদেশের মানুষের শান্তিতে থাকার আন্দোলন হতে হবে। এটা চলে গেছে, এখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার জন্য প্রস্তুত। খুব অচিরেই আমি মনে করছি আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং আমাদের যে ঘর হারা, বাড়ি হারা, এলাকা হারা যে অবস্থার যে কষ্ট, যে বর্ণনাতীত যন্ত্রণা, এটার সমাধান হবে। সবাই ভালো থাকুন, কৌশল করে, বুদ্ধি করে, ধৈর্য নিয়ে এই দুঃসময়ে দলকে, নিজেদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। আমরা যেন আমাদের সর্বশক্তির প্রয়োগ করতে পারি। আন্দোলনটা যেন শুধু নেতা আর কর্মীদের মধ্যে না থাকে, এটাকে ছড়িয়ে দিতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক মোটামুটি পুশ ইন ইস্যুকে কেন্দ্র করে জটিল আকারে ধারণ করলো কি? সীমান্তে চরম উত্তেজনা, পুশ ইন ইস্যুতে বিজিবি বিএসএফ বৈঠক ব্যর্থ, কি ঘটছে ভারত বাংলাদেশ সীমান্তে? ভারত এবং বাংলাদেশ এই দুই প্রতিবেশী দেশের সীমান্তে এই মুহূর্তে এক চরম উত্তেজনা ও মানবিক সংকট তৈরি হয়েছে। দুই দেশের নানা সীমান্ত এলাকায় প্রায় নিয়মিতই ভারত থেকে বাংলাদেশি মানুষকে ঠেলে দেওয়া বা পুশ ইন করার চেষ্টা চলছে। আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ভারতের রাজধানী দিল্লিতে বসেছিল বিএসএফ এবং বিজিবির মহাপরিচালক পর্যায়ের এক হাই ভোল্টেজ শীর্ষ বৈঠক। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এত বড় সংকটের পরেও এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র মেলেনি।
প্রথমে একটু পরিভাষাটা বুঝে নেওয়া যাক। আন্তর্জাতিক সীমান্ত পার করে যখন কাউকে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়, ভারতের দৃষ্টিভঙ্গিতে সেটা পুশব্যাক, আর বাংলাদেশের মানুষের কাছে সেটাই হলো পুশ ইন। দিল্লিতে 8 থেকে 11 জুন পর্যন্ত দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, বৈঠকে এই পুশ ইন বা পুশ ব্যাক ইস্যুটি মারাত্মক গুরুত্ব পেয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কোনো সমাধান সূত্র মেলেনি। এর প্রমাণ মেলে বৈঠক শেষের আচরণে। বৈঠক শেষে প্রথাগত কোনো যৌথ সংবাদ সম্মেলন করা হয়নি। এমনকি গত শুক্রবার বিএসএফ যে প্রেস বিবৃতি দিয়েছে, সেখানেও পুশ ইন বা পুশ ব্যাক শব্দগুলোর কোনো উল্লেখই ছিল না। বিএসএফ এর বিবৃতিতে শুধু বলা হয়েছে, উভয় প্রতিনিধি দল সীমান্তে মৃত্যুর ঘটনা, অবৈধ, অনিচ্ছাকৃত ও জোরপূর্বক সীমান্ত পারাপার, সীমান্ত কাঠামো নির্মাণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা করেছে। বিশেষজ্ঞদের মতে এই প্রথাগত নীরবতাই বলে দিচ্ছে দুই পক্ষ কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি এবং ভেতরের আলোচনা মোটেও প্রীতিকর পরিবেশে হয়নি। এর আগে 3 জুন বিএসএফ জানিয়েছিল, বৈঠকে কাঁটাতার অতিক্রম করে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ, সীমান্তে বেড়া নির্মাণ এবং অপরাধ দমনের মতো বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু বাস্তবতা হলো, মূল সংকটগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে। পরবর্তী মহাপরিচালক পর্যায়ের বৈঠকটি আগামী নভেম্বর মাসে ঢাকায় আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দুই দেশের দাবি আসলে কি? বাংলাদেশের একটি কূটনৈতিক সূত্র পরিষ্কার করে জানিয়েছে, সীমান্ত আউটপোস্ট দিয়ে কথিত বাংলাদেশি নাগরিকদের এইভাবে জোর করে পুশ ইন করা যাবে না। যদি পাঠাতেই হয় তবে অফিসিয়াল প্রটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি মেনে আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ করতে হবে। অন্যদিকে ভারতের কূটনৈতিক ও সরকারি সূত্র সম্পূর্ণ ভিন্ন দাবি করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত 29 মে এক সংবাদ সম্মেলনে জানান, তারা 2680 জন ব্যক্তির একটি তালিকা বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছেন, যাতে তাদের নাগরিকত্ব যাচাই করা যায়। ভারতের দাবি, এই তালিকায় থাকা অনেকের যাচাইকরণ প্রক্রিয়া গত 5 বছর ধরে ঝুলে আছে। নাগরিকত্ব নিশ্চিত হলেই কেবল তাদের ডিপোর্ট বা ফেরত পাঠানো সম্ভব। তারা এ বিষয়ে বাংলাদেশের দ্রুত সাড়া আশা করছেন। ভারতের আইন কি বলে? আইন অনুযায়ী কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশকারী বিদেশি নাগরিককে বিএসএফ বা পুলিশ আটক করলে ফরেনার্স অ্যাক্ট বা বিদেশি আইনে মামলা হয়। তাদের সংশোধনাগারে রাখা হয় এবং সাজা শেষে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করে পুলিশ ও বিএসএফ এর সমন্বয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়। আর অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সংশোধনাগারের বদলে অবজারভেশন হোম বা পর্যবেক্ষণ গৃহে রাখা হয়। এই পুরো বিতর্কটি এখন নতুন মাত্রা পেয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে। গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি, আর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা জোরদার করা এবং রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করাই তাদের অগ্রাধিকার। তার বক্তব্য অনুযায়ী যারা ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ এর আওতায় পড়েন না, তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী। আর আমরা জানি, বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে আসা মুসলিম সম্প্রদায়ের মানুষ এই আইনের আওতায় পড়েন না। এরই জেরে গত মাস থেকে পশ্চিমবঙ্গে কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে রাজ্য জুড়ে ব্যাপক অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের রাখার জন্য জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে হোল্ডিং সেন্টার। গত 7 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যে 4800 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরো 863 জনকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও পুশ ইন নীতি নিয়ে সম্প্রতি বিতর্কের মুখে পড়েছেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আসামে দীর্ঘ আইনি প্রত্যর্পণ প্রক্রিয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে কথিত অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ভারতের এই পুশ ইনের বিরুদ্ধে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নেবে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, বাংলাদেশ পদক্ষেপ নেবে বলছে, ওই পদক্ষেপ নেওয়া কথার মধ্যে বাংলাদেশের কেউ কেউ বলেন যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে চোখ কানাও হয়ে যাচ্ছে। এমন ঘটনাও ইতিমধ্যে ইউনূস এবং তারেক রহমানের বাংলাদেশে ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। এই রাজনৈতিক লড়াইয়ের মাঝে সবচেয়ে করুণ দশা সাধারণ মানুষের। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে 2216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। বিজিবির দাবি, চলতি মাসে 6 জুন পর্যন্ত বিএসএফ 200-রও বেশি মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যাদের ওপারে পাঠানোর চেষ্টা হচ্ছে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষীরা ঢুকতে দিচ্ছে না। ফলে বহু মানুষ কাঁটাতারের মাঝখানে জিরো লাইনে তীব্র গরমে খাদ্য ও পানীয় জল ছাড়া আটকে আছেন। এক চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সেখানে। তবে এর অন্য একটি দিকও আছে। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য অশোক কীর্তনিয়া দাবি করেছেন যে 4800 জন ফেরত পাঠানোর হিসেব দেওয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকেই নাকি স্বেচ্ছায় পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছেন। বাস্তবে রাজ্য পুলিশের অভিযানের ভয়ে এক অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তর কলকাতার নাগিরবাজার বস্তির এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত 40-50 বছর ধরে সেখানে বসবাসকারী প্রায় 40টি বাংলাদেশি পরিবার গত কয়েক মাসে এলাকা ছেড়ে চলে গেছে। তারা ঢাকা, খুলনা, যশোর বা সাতক্ষীরার বাসিন্দা ছিলেন এবং এখানে ময়লা তোলার কাজ বা ছোটখাটো দোকানে কাজ করতেন। অশান্তি আর মারপিটের ভয়ে তারা ওপারে ফিরে গেছেন। আশ্চর্যজনক বিষয় হলো, তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো ভারতীয় নথিও ছিল এবং তাদের সন্তানেরা ভারতের হাসপাতালে জন্মেছে ও স্কুলে যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জিনিসপত্র গুটিয়ে তারা দিনের আলোতেই এলাকা ছাড়ছেন। সীমান্তের এই পুশ ইন এবং পুশ ব্যাক সমস্যাটি কেবল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আইনি বিষয় নয়, এটি এখন একটি বড় রাজনৈতিক ও মানবিক সংকট। একদিকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনি কড়াকড়ি, অন্যদিকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জিরো লাইনে আটকে থাকা মানুষের হাহাকার। আগামী নভেম্বরের ঢাকা বৈঠক কি পারবে এর কোনো স্থায়ী সমাধান দিতে? নভেম্বর দূর কি বা, নভেম্বরের আগেই অনেক কিছু ঘটে যাবে। এই যে আমাদের জন্য পুশ ইন, ভারত যে পুশ ব্যাক করছে, এটি যে কতটা মানবিক একটা বিপর্যয়, মানবিক সমস্যা তৈরি করবে, আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে কিন্তু এটি নিয়ে আলাপ করেছি। কমপক্ষে 40-50 লক্ষ মানুষ, আর ভারতীয় সংসদের দাবি তো আরো অনেক বেশি, 2 কোটির বেশি। সেটিও অনেক বছর আগে 2 কোটির বেশি ভারতে অবৈধ বাংলাদেশি শ্রমিক কাজ করে। আমি কদিন আগে এক ভিডিওতে বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে কতজন কাজ করে, তার থেকেও ঢের বেশি ভারতে কাজ করে এবং তারা অবৈধভাবে কাজ করে। ওই যে বড় দেশ, আমরা ছোট দেশ, আমাদের নিকট প্রতিবেশী, দেখেও না দেখার ভান করতো ভারত এতদিন, কিন্তু এখন আর সেই ভানটা করবে না, কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না। এই সম্পর্কের ভালো নার প্রভাবই আজকে সাধারণ মানুষের জীবন জীবিকার, সাধারণ মানুষের পেটে টান পড়ছে। এর শেষ কোথায় আমরা জানি না, এর শেষ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হবে, কারণ বাংলাদেশ যেহেতু ভারতের সাথে সম্পর্ক ভালো করবার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।